জরুরি বিভাগ মূলত মানুষের জীবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ, কিন্তু আমরা বাংলাদেশের জরুরি বিভাগ যেভাবে দেখি পৃথিবীর অন্যান্য হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যদিও সেই আদলে বাংলাদেশের কয়েকটি জরুরি বিভাগ তৈরির চেষ্টা করা হয়েছে, কিন্তু সেভাবে কতটা ফাংশনাল হয়েছে সেটি আমরা আলোচনায় বলবো আপনাদের। আমরা আজকে কথা বলবো, আমাদের বিষয় দিয়েছি জরুরি বিভাগ দেশে বিদেশে। এ বিষয়ে কথা বলতে বাংলাদেশে সুদূর ইংল্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার রাইক রিদওয়ান, রেজিস্ট্রার ইমার্জেন্সি মেডিসিন, কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল, একই সঙ্গে আন্ডার গ্র্যাজুয়েট ক্লিনিক্যাল সুপারভাইজার, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। অনুষ্ঠানে যাবার আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই, বাংলাদেশের প্রয়াত স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ এবং গবেষক অধ্যাপক ডাক্তার রিদওয়ানুর রহমানের ছেলে ডাক্তার রাইক রিদওয়ান। একটু জানতে চাই যে ইমার্জেন্সি বিভাগ বাংলাদেশ সম্পর্কে, যেহেতু আপনি বাংলাদেশে কাজই করেননি, বিদেশি ইমার্জেন্সি বিভাগে আপনি কাজ করছেন, জরুরি বিভাগে কাজ করছেন, মানে দুটোর একেবারে বেসিক পার্থক্যটা আপনার কাছে জানতে চাই। আমি যদি বলি 50-60 ইয়ার্স ব্যাক সারা দুনিয়াতে একটা ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টের যে আইডিয়া ছিল, বাংলাদেশের এখনও সেই একই স্পেসিফিক আইডিয়াটা এখনও আছে যে একটা ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট থাকবে। সেখানে একজন পেশেন্ট আসলো, তাকে তার ইনিশিয়াল দেখে যতটুকু বোঝা যায়, এরপর ধরেন এখন চেস্ট পেইন নিয়ে আসলো ফর এক্সাম্পল, সেই পেশেন্টটা এখন তাকে কার্ডিওলজি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হবে। সর্দি কাশি জ্বর আছে, তাকে মেডিসিনের, পেটে ব্যথা চলে যাবে সার্জিক্যাল ডিপার্টমেন্টে। এইভাবে আসলে স্পেসিফিক্যালি ম্যানেজ করা হয়। এটা একটা কনসেপ্ট ছিল, এভাবে আসলে হতো এক সময় ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট স্টাইলে, এবং এখনও কিছু অনেক, এটা শুধু বাংলাদেশ না, এটা দেশের পৃথিবীর বেশ কয়েক জায়গায় এখনও ওভাবেই হয়। কিন্তু ওভার দ্য লাস্ট 30-40 ইয়ার্স কিছুটা, মানে 20-30 ইয়ার্স মোর, যে কিছুটা একটা পরিবর্তন আসে। কিছুটা শুরু হয় ইউকেতে। কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন বলতে একটা, বা ফ্যাকাল্টি অফ ইমার্জেন্সি মেডিসিন ছিল অরিজিনালি, যেটাকে এস্টাবলিশ করা হয়। এরপরে কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন, এবং এখন রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন হিসেবে যেটার স্বীকৃতি আছে। এবং কাছাকাছি সময়ে ইউএসএতেও একটা ইমার্জেন্সি মেডিসিনের একটা কনসেপ্ট হয়ে যায়। তখন বিভিন্ন স্টাডিতে আমরা যেটা দেখেছি যে আসলে, এবং এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, WHO-র কারেন্ট স্ট্যাটিস্টিক্সে ওরা বলছে যে হাসপাতালে মৃত্যুর প্রায় 50% হয় অ্যাকচুয়ালি ইমার্জেন্সিতে। ওরা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাটিস্টিক্স বলছিল যে ইনিশিয়াল যে অ্যারাইভেল ইনটু হসপিটাল ওই টাইমটাতে। তো আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে আসলে অনেক রুগী, আপনার আসলে ওই ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার নেই, তারা দেখেন হাসপাতালে যাবে, ম্যানেজ হবে 3 দিন 4 দিন 7 দিন 10 দিন, যতদিন থাকে হাসপাতালে থেকে ভালো হয়ে চলে যাবে। কিন্তু একটা স্পেসিফিক সাবসেট অফ পেশেন্ট আছে, রিগার্ডলেস অফ স্পেশালিটি, যারা খুবই সিক হয়ে আসে। এবং ওই টাইমটাতে যদি আমরা কাজ করতে পারি, যেটাকে যখন ট্রমা কেয়ার নিয়ে কথা হতো, একজন আমেরিকান ফিজিশিয়ান এটাকে বলেছে দ্য গোল্ডেন আওয়ার, প্রথম যে আওয়ারটা, এই টার্মটা অনেকেই শুনেছে। সো ওই ঘন্টায়, ফার্স্ট আওয়ারটাতে যদি আমরা ইনিশিয়াল কিছু ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট শুরু করতে পারি বা আন্ডারস্ট্যান্ডিং শুরু করতে পারি, ওখান থেকে অ্যাকচুয়ালি পেশেন্ট আউটকাম অনেক ভালো হয়। এটাই আসলে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে ইমার্জেন্সি মেডিসিনের প্রতি দিকে যেই অগ্রগতিটা, সেটা হচ্ছিল। সো বাংলাদেশে কিছুটা ইন্টারেস্ট অবভিয়াসলি এটার প্রতি আছে, কিন্তু এখনও ইন টার্মস অফ নেশন ওয়াইড সিস্টেম এখনও এটা ওরকম ডেভেলপড হয়নি। দের ইজ আ লট অফ ইন্টারেস্ট, যেটা আমি দেখতে পাচ্ছি, বাট এখনও আমরা এখনও সেই আগের ক্যাজুয়ালিটি সিস্টেমে, যেখানে একজন ডাক্তার, আসলে এটার একটা স্টাফিংয়ের একটা ব্যাপার আছে। সাধারণত ইমার্জেন্সি মেডিকেল অফিসার 1 বা 2 থাকে, যাদের উপরে একটা জনস্রোত যে চলে আসে, এটা আসলে হ্যান্ডেল করা ডিফিকাল্ট। তখন যেটা হয় যে অ্যাকচুয়ালি পেশেন্টকে পাস করে দেওয়াটাই হচ্ছে তাদের সিস্টেম। এটা ওইভাবেই আসলে সিস্টেমটা কাজ হয়ে এসেছে। কিন্তু আপনি যে 50% মৃত্যুর কথা বললেন, যিনি বলেছেন, মানে এটি কোন দেশের ঘটনা? এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড, মানে WHO স্ট্যাটিস্টিক্স, তো এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড মানে গ্লোবাল ফ্যাটালিটিজের কথা। মানে সেটা ওই পার্সপেক্টিভে বাংলাদেশে আরো বেশি হতে পারে, কমও হতে পারে, এটা আসলে আমরা ঠিক শিওর না। কারণ আরেকটা ব্যাপার আছে কি, আমাদের দেশে তো অনেক আমাদের দেশে না, এটা সাধারণত যে কোনো লো মিডল ইনকাম কান্ট্রিতে অনেক মানুষ কিন্তু বাসায় মারা যায়, যারা আসলে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতেই পারে না। সো এটা ওভার আন্ডার এস্টিমেট দুদিকে হতে পারে। কিন্তু আপনি যখন বাংলাদেশে আসছেন, দেখছেন, কোনো না কোনোভাবে কাজ করছেন, মানে বাংলাদেশের এই জরুরি বিভাগের মধ্যে কোনটাকে একটু তুলনামূলক স্ট্যান্ডার্ড মনে হয়েছে? আচ্ছা, সো অবশ্যই সব জায়গাতে যাওয়া হয়নি, কিন্তু
কয়েক জায়গায় তো কনসেপ্টগুলো বেশ ভালো সেটেলড আছে। আমি যেমন ঢাকা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে ওসেকের আইডিয়াটা এসেছিল, ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার। এগুলো তো 7-8টা বা এরকম অনেকগুলোকে ওসেক করার প্ল্যান করা হয়েছে। হ্যাঁ, সো ওইটার কনসেপ্টটা ইজ ভেরি গুড, কিন্তু ওখানে আসলে স্টাফিং নিয়ে যে প্রবলেমটা হয়ে গিয়েছে, যে ডিপার্টমেন্টগুলো আসলে সেট আপ হয়েছিল, কিন্তু পরে যখন জনবল দেয়া হয়, অন্যান্য জায়গা থেকে জনবল আনা বা অন্যান্য কনসালটেন্ট আনা, আসলে স্পেসিফিক তো আসলে স্পেশালিটি নাই ইমার্জেন্সি মেডিসিন। সো ওটা না থাকলে তো আপনার এখন অন্যান্য স্পেশালিটি সবগুলোকে নিয়ে এসে আপনার কাজ করতে হবে, যেটা আমরাও করি। এমন না যে মানে মেডিসিন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হচ্ছে ইটস টিম ওয়ার্ক। বিভিন্ন স্পেশালিটি, এক পেশেন্ট তো আসলে খুব স্পেসিফিকলি এসে বলে না যে আমি একটা কার্ডিওলজির রুগী হব সবসময়। অনেক পেশেন্ট হবে, কিন্তু অনেক পেশেন্টই একটু কমপ্লিকেটেড থাকে। সো ওই সেন্সে স্ট্রাকচারের দিক থেকে এগুলো বেশ ভালো ডেভেলপমেন্ট ছিল ওসেকগুলো। আমার মনে হয় যে জনবল বা ভালো মতো ম্যানেজ করলে, স্পেশালি সরকারি হাসপাতালে যে প্রবলেমটা, একটা বিশাল রাশ অফ পেশেন্টস আসে, ওই পেশেন্ট হ্যান্ডেলিং ক্যাপাসিটিটা আসলে আমাদের একটা লোকাল সলিউশন দরকার। এটা আসলে ইন্টারন্যাশনাল সলিউশন দিয়ে হবে না, এটা আমাদের একটা লোকাল প্রবলেম, লোকাল সলিউশন দরকার, ওটা নিয়ে চিন্তা করতে হবে। তো তার আগে যদি যাই, কয়েক বছর আগ পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালের যে ইমার্জেন্সি ডিপার্টমেন্টটা ছিল, যেটা রেড ক্রস, IOM এবং সদর হাসপাতাল কম্বাইন্ড একটা ডিপার্টমেন্ট ডেভেলপ করেছিল। তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে বেসিক ইমার্জেন্সি কেয়ার কোর্স করালো প্রায় সবাইকে, ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয় পর্যন্ত, করে যে একটা কাজ করলো। এবং একটা টাইমে তো রেড ক্রসের নিজস্ব একজন ডাক্তারও থাকতো দিনের বেলা। ওটা বেশ সাকসেসফুল হয়েছিল, কিন্তু ওটা সাকসেসফুল হওয়ার একটা বড় কারণ ছিল যে রোহিঙ্গাদের জন্য করা হয়েছিল, বাট অবভিয়াসলি বেনিফিট আমরা সবাই পেয়েছিলাম। আমার এখনো মনে আছে, অরিজিনালি রেড ক্রস কিন্তু এসে তারা ফার্স্ট একটা ফিল্ড হসপিটাল করেছিল। পরে ওরা দেখলো যে অ্যাকচুয়ালি এটার চেয়ে আমরা যদি লোকাল এস্টাবলিশড মানে একটা ফিল্ড হসপিটাল করতে 20-25টা বেড থাকে, একটা অথচ সাধারণ হাসপাতালে আমরা শত শত রুগী দেখা যায়। তো ওরা তখন দেখলো যে এটা যদি আমরা ওটাকে স্কেল আপ করা যায়, ওটা করলে অনেক বেটার হয়। এবং ওখানে বেশ অনেকজনেরই ইমার্জেন্সি মেডিসিন ট্রেনিং এবং ইয়ে হয়েছে। কিন্তু ওখানে আবার জনবলের একটা ব্যাপার ছিল, যেহেতু প্রচুর NGO ইনভলভমেন্ট ছিল, অনেক ডাক্তার ছিল বিয়ন্ড, কারণ আমাদের গভর্নমেন্ট সার্ভিসের EMO ছিল হয়তো বা 4 জন, বাট ওখানে ডাক্তার প্রায় 16 জনের মতো ছিল, যেটা ইনক্লুডেড। সো ওটা একটা ভেরি গুড এক্সাম্পল, বাট ওটা অবভিয়াসলি একটা খুব স্পেসিফিক টাইমের জন্য, একটা স্পেসিফিক ক্রাইসিসের জন্য সেই স্কেলে কাজ হচ্ছে না, কারণ অনেকগুলো NGOর ফান্ড না থাকায়। সো অতগুলো ডাক্তার এখন আর নাই, বাট স্টিল এখনো বেশ কয়েকজন আছে যারা এখনো কাজ চালিয়ে যাচ্ছে। এবং স্পেশালি আগের থেকে কয়েকজন আছে, যিনি একজন ডাক্তারের কথা আমি স্পেসিফিকলি বলতে জানি, যিনি সবাই চলে গেলে উনি এখন আছে, এবং উনি নেক্সট রাউন্ড যারা ডক্টর, নার্স যারা এসেছে তাদের ট্রেনিংগুলো কন্টিনিউ করে গিয়েছে। যদি এখন আর রেড ক্রসের ইনভলভমেন্ট নাই, রেড ক্রস চলে গিয়েছে 3-4 বছর হলো। ঢাকা মেডিকেলে যেমন দেখি যে অনেকগুলো বিশেষজ্ঞকে তারা এখন রেখেছেন, যেমন নিউরোসার্জন আছে, ভাস্কুলারের যদি সম্ভবত নেই আর কি, কিন্তু অন্যান্য অনেকগুলো ডিসিপ্লিন রাখা হয়েছে যাতে ইমার্জেন্সিতে প্রয়োজন হয়। কিন্তু ইমার্জেন্সি মেডিসিনের ওপরে যারা স্পেশালিস্ট তারা থাকলে, ডিগ্রিধারীরা যদি সেখানে থাকেন, তাহলে কতগুলো ডিসিপ্লিন আপাতত ওই সময় লাগে না? ঘটনাটা কি রকম আসলে? তো আমরা ইমার্জেন্সি ফিজিশিয়ান, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের স্পেশালিটি, আমাদের স্থান। এটা জায়গা কান্ট্রি টু কান্ট্রি কিছুটা ভ্যারি করে, বাট যেমন ইউকেতে আমরা আরেকটু কোলাবোরেটিভ, আমরা অন্যান্য স্পেশালিটির, বা অস্ট্রেলিয়া বা US-এর কিছু জায়গাতেও এটা অলমোস্ট ক্লিয়ারলি, মানে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হচ্ছে ইমার্জেন্সি ফিজিশিয়ানের। একটা ইমার্জেন্সি পেশেন্টের ইনিশিয়াল যে রিসাসিটেশন দরকার সেটা পুরোটাই আমরা করতে পারি। মানে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে আপনি ইমার্জেন্সি মেডিসিন করেন, আপনার স্পেশালিজম কি? মানে আমি বলবো যে এটা আসলে রিসাসিটেশন প্যাথোলজি এক্সপার্ট আমরা। এটা এখন যে কারণে রিসাসিটেশন দরকার হোক, এটা এখন মেডিসিনের পেশেন্ট হোক, সার্জিক্যাল পেশেন্ট হোক, গাইনি পেশেন্ট হোক, পিডিয়াট্রিক পেশেন্ট হোক, ইনিশিয়াল যে স্টেবিলাইজেশনটা সেটা আমরা করে দিতে পারবো। এবং আমার এটা আর্গুমেন্ট আরও স্ট্রং করার আরেকটা ব্যাপার আমি বলি যে আমরা কিন্তু স্পেশালিস্টের কাজটাও করতে দিতে হয়। হ্যাঁ, একজন কার্ডিওলজিস্টের কাজ কিন্তু প্রত্যেকটা চেস্ট পেইন দেখা না, ওনার কাজ হচ্ছে হার্ট অ্যাটাকের চেস্ট পেইনটা দেখা। সো ওই ব্যাপারটাও আমরা করে দিতে, ওই ট্রিয়াজটাও আমরা ইনিশিয়ালি আপনারা করে দিতে ইনিশিয়াল যে অ্যাসেসমেন্টটা করে দিতে পারি, যে অ্যাকচুয়ালি এই পেশেন্টটা আজকে একজন স্পেশালিস্ট দেখা দরকার নেই, সে আগামী সপ্তাহে হয়তো বা ওপিডিতে দেখতে পারে, বা এই পেশেন্টটা খুব সিক, তাকে এখনই ট্রান্সফার করা লাগতে পারে। এই যে ইনিশিয়াল যে ট্রিয়াজ এবং করে দেওয়াটা, এইটা হচ্ছে আপনার ইমার্জেন্সি মেডিসিনের একটা। সো আমাদের স্পেশালিটিটাই হচ্ছে ইমার্জেন্সি ডিলিং করা, রিগার্ডলেস অফ হু দ্য পেশেন্ট ইজ এবং কেন আসছে, মানে তাকে বাঁচানো প্রথম কাজ। এক্স্যাক্টলি। কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটালের, যেহেতু এটি অবশ্যই পৃথিবীর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল, ওয়েল স্ট্রাকচার্ড এবং সব সেবাই সেখানে আছে, এটা আমরা বিশ্বাস করি। ইমার্জেন্সি মেডিসিন বিভাগের চিত্রটা একটু জানতে চাই, যেখানে কতজন কাজ করে, কিভাবে কাজ করে, ফাংশন হয় কিভাবে।
সো আমাদের ডিপার্টমেন্ট এটা তো বেশ বড়, মানে হসপিটাল ইটসেলফ হচ্ছে মানে ইউকে স্ট্যান্ডার্ড যে ওয়ান অফ দ্য লার্জেস্ট, মানে 5th বা 6th হবে, 1200+ বেড আছে এখন আই থিঙ্ক, বাট ওইটা অবভিয়াসলি ডিপেন্ড করে দ্য হোল হসপিটাল। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট একটু পুরনো, যেহেতু পুরনো হাসপাতাল, বাট আমাদের সো ইমার্জেন্সি ডিপার্টমেন্টের এন্ট্রি পয়েন্ট আছে দুটো। একটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে অ্যাম্বুলেন্সের জন্য, এবং একটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে ওয়াক ইন পেশেন্টদের জন্য, যারা হেঁটে আসবেন বা নিজের গাড়িতে আসবে বা যেভাবে আসবেন। ইনিশিয়াল অ্যারাইভেলে সাধারণত একজন নার্স, মাঝে মাঝে দিনের বেলা আমরা একজন ডাক্তারকেও ওই ইনিশিয়াল ট্রিয়াজের জায়গাটাতে রাখি। ট্রিয়াজিংটা করা হচ্ছে টু ডিসাইড যে পেশেন্টটা কত কুইকলি দেখা দরকার। অনেক সময় আমরা খবরে শুনি যে একজনের 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ওয়েট করতে হচ্ছে যুক্তরাজ্যে ডাক্তার। এটার একটা স্পেসিফিক কারণ হচ্ছে এই ট্রিয়াজটা। তো ট্রিয়াজের ক্যাটাগরি থাকে 1 থেকে 4। 1 মানে হচ্ছে তাকে ইমিডিয়েটলি দেখা হবে। তো ওরকম সিক পেশেন্ট যেগুলো আসবে 1 বা 2, তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি 15-20 মিনিটস রিগার্ডলেস অফ যত বিজি হক ডিপার্টমেন্ট, তাদেরকে অ্যাটলিস্ট একবার হলো অ্যাটেন্ড করা হবে, স্টেবিলাইজ করা হবে, কারণ ওগুলো হচ্ছে সিক পেশেন্ট। 3 হচ্ছে আপনার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে দেখলেই হবে। আর ট্রিয়াজ ক্যাটাগরি 4 হচ্ছে সাধারণ পেশেন্ট, তারা যে সিক না তা না, বাট তারা ইমার্জেন্সি না, সো তাদেরকে দেখা হবে ইন টাইম। মানে ওনার কাছে মনে হচ্ছে যে আমি 4 ঘন্টা অপেক্ষায় ছিলাম, ওনার কাছে এটা সর্বোচ্চ ইমার্জেন্সি, কিন্তু জীবন বাঁচানোর ক্ষেত্রে আসলে উনি একে না আর কি। এক্স্যাক্টলি। আর এখন দেখেন মানে ইমার্জেন্সি তো পার্সন টু পার্সন ভ্যারি করে। ফার্স্ট টাইম মাদার, তার বাচ্চা 2 দিন বাথরুম হয়নি, সেটা কিন্তু ওনার কাছে ইমার্জেন্সি। আমাদের ডাক্তারের কাছে কিন্তু এটা তো এভরি আদার পেশেন্ট, মানে এটা তো নর্মাল আমার কাছে মনে হবে। তো ওই পেশেন্টকে আমরা যখন ওয়েট করবো, অবভিয়াসলি এই প্রবলেমটা হয় কিছুটা, বাট এটা হলো আমাদের ইনিশিয়াল ওপেনিং। আমি আপনার এই জায়গাতে যাওয়ার আগে একটা বিষয় বলি, যে আমরা যেমন বাংলাদেশের দিক থেকে খুবই গর্ব করি যে আমাদেরটা দক্ষিণ এশিয়ার এত বেডের হাসপাতাল, 3000 বেডের হাসপাতাল, কিন্তু মানে পৃথিবীর এত বড় একটি হাসপাতাল, যেটিকে আপনারা ইউকের ক্ষেত্রে লার্জেস্ট বলছেন, সেখানে আবার এটি 1200, মানে সেই জায়গাতে শুনতে একটু কম কম লাগে আর মানে এটার ব্যাপারটা কি তাই যে 1200-র জন্য সাফিসিয়েন্ট জনবল তাদের আছে, কিন্তু আমরা যেটাকে বলি যে অনেক বড়, সেই জায়গাতে জনবলের দিক থেকে তো আমরা একেবারে মানে সব থেকে বেশি পোর হব আর কি, ব্যাপারটা এরকম কিনা? অনেকটা আমাদের কারেন্ট স্ট্যাটিস্টিক্স আমার মনে নেই, বাট আমার এক সময় মনে আছে যে আমাদের ডাক্তারের সংখ্যা ছিল মনে 1:12,000 বা এরকম কিছু একটা, মানে আমাদের জনসংখ্যার আনুপাতিক যদি করি, এবং এটা শহর প্লাস রুরাল করলে তো আরও খারাপ হবে। এবং যেটা হয় যে আসলে আমাদের দেশে তো অনেক সময় আমরা করিডোরে কেয়ার বা বারান্দায় কেয়ার হচ্ছে, ইউকেতে কোনো একটা কারণে মানে কোনো ওয়ার্ডে কখনো করিডোর কেয়ার হয় না, কিন্তু করিডোর কেয়ার আমরা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে করতে এখনো মানুষের ওপেননেসটা একটু হচ্ছে। এখনো বলা হয় যেটা আনএক্সেপ্টেবল, কিন্তু আমরা করছি। এবং সো যেটা হয় যে ফ্রন্ট লোডিংটা অনেক বেশি হয়। কিছু কিছু চেষ্টা করা হচ্ছে, যেমন ধরেন প্রত্যেকটা অনেকগুলো ওয়ার্ড তো বিশাল হাসপাতাল, 40-50টা ওয়ার্ড, মাঝে মাঝে আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা ওয়ার্ড যদি একজন করে পেশেন্ট এক্সট্রা নেয়, তাহলে আমাদের 50 জন পেশেন্ট কিন্তু কমে যায়। মাত্র একজন এক্সট্রা নেই, যদি একজন এক্সট্রা নেয়। হ্যাঁ, আমাদের তো অনেক সময় মানে বেড যদি থাকে বাংলাদেশের ক্ষেত্রে 3 জন 4 জন 5 জনও আছে। এক্স্যাক্টলি, বেড যদি থাকে 50 জন, ওই ওয়ার্ডে হয়তো মাঝে মাঝে 300 জনও থাকে। এটা ইম্পসিবল না। আমরা আসবো ছোট্ট একটু বিরতি নিয়ে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার রাইক রিদওয়ান, আমি পুরো জনবলটা জানতে চাই যে আপনার এই ইমার্জেন্সি বিভাগকে ঘিরে আপনার টোটাল জনবল কত, কি কি জনবল? ভেরি ডিফিকাল্ট এক্সাক্ট নাম্বার বলতে, বাট আমি যেটা বলতে পারি যে আমাদের সাধারণত একদিনে, সো আমি যদি মর্নিং শিফটের কথা বলি, আমাদের শিফট ভাগ করা হয়। সো মর্নিং হচ্ছে 8টা থেকে 6টা, আফটারনুন হচ্ছে 12টা থেকে রাত 10টা, একটা ইভিনিং শিফট আছে বিকাল 4টা থেকে রাত 1টা। এটা কত ঘন্টা করে? 8 ঘন্টা? 9 থেকে 10। 9 থেকে 10? 9 থেকে 10, বেশিরভাগ 10 ঘন্টা। 4টা থেকে একটা শিফট আছে যেটা 9 ঘন্টা, আর নাইট শিফট হচ্ছে রাত 10টা থেকে 8:30। মিনিমাম আমাদের একটা শিফটে 5 থেকে 6 জন ডাক্তার থাকে। জি, আচ্ছা। কনসালটেন্ট কাভার, যেহেতু একটা মেজর টার্সিয়ারি হসপিটাল, এখানে কনসালটেন্ট কাভারও বেশ ভালো। আমাদের সবসময় 2 থেকে 3 জন কনসালটেন্ট ফ্লোরে থাকে রাত 12টা পর্যন্ত। 12টার পরে 3টা পর্যন্ত জাস্ট একজন থাকে, আর 3টা থেকে সকাল 8টা কোনো কনসালটেন্ট থাকে না। অন্যান্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আর একটু কম, হয়তো মাঝে মাঝে 1 জন বা 2 জন কনসালটেন্ট থাকে ফ্লোরে, এরকম হয়। আর কনসালটেন্ট তো হচ্ছে মানে ওভারঅল ম্যানেজমেন্ট অফ দ্য ডিপার্টমেন্টের ওনার হাতে থাকে। বাট ওভারঅল আমাদের কনসালটেন্ট আছে প্রায় 42 জন, 42। অনেকের অন্যান্য অনেক কাজ আছে, অনেকে টিচিং করে, অনেকে অন্যান্য যেই, এই কারণে আসলে 42 মানে কনসালটেন্টের বিপরীতে নার্স থাকেন কি রকম? হ্যাঁ, সো আমাদের এক শিফটে নার্স থাকে প্রায়, মানে নার্সদের শিফট হচ্ছে 12 ঘন্টা 12 ঘন্টা।
7টা থেকে 7টা, আবার 7টা থেকে 7টা। সো নার্সদের শিফট হচ্ছে 12 আওয়ার্স করে, এবং এক এক শিফটে আমাদের প্রচুর নার্স থাকে। এবং আমার মনে হয় এটা একটা বেশ বড় একটা ডিফারেন্স হচ্ছে এখানেই, যে ফর এক্সাম্পল 40 নার্সের মতো থাকে, 40-45 নার্সের মতো এক এক শিফটে। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন ডিপার্টমেন্টের একটা ছোট অংশ নেই, পিডিয়াট্রিক ইমার্জেন্সি ডিপার্টমেন্টটা আমাদের, আমরা একটা মিক্সড ডিপার্টমেন্ট, কিছু কিছু হাসপাতাল সেপারেট, বাট আমাদের মিক্সড ডিপার্টমেন্ট পিডিয়াট্রিক অংশটাতে আমি যদি বলি, যে সময় ডাক্তার একজন থাকে ওই সময় নার্স কিন্তু প্রায় 3জন থাকে। আচ্ছা। তো এবং রিসাসিটেশন রুমে 7জন পেশেন্টের জন্য কিন্তু সাধারণত 3জন নার্স থাকে, মানে যেহেতু এটা আইসিইউ লেভেল কেয়ার দেওয়া লাগতে পারে। অন্যান্য জায়গায় প্রতি 6 পেশেন্টের জন্য একজন করে। ওই সিটিং পেশেন্ট ছাড়া অন্যান্য সব জায়গায় নার্সিং স্টাফিং সব থেকে বেশি স্ট্রং আর কি। এবং আপনাদের বেড তাহলে 7টা আর 30টা এরকম? হ্যাঁ, মানে প্রায় 37টা বেড আপনি ওখানে পাচ্ছেন, ব্যবহার করতে পারছেন। কিন্তু ঢাকা মেডিকেলে আমরা যেটা দেখেছি যে ওই রকম বেডই আসলে 10টা, কিন্তু এর বাইরে আসলে নাই। মানে আইসিইউ বলি, সেমি আইসিইউ বলি, সব মিলে বেডের সংখ্যা 8টা বা 10টা, কিন্তু আপনাদের ওখানে এটা মানে 2 ক্যাটাগরিতে প্রায়। আচ্ছা। এবং আপনি যে অন্যান্য জায়গায় যেখানে পড়িয়েছেন, ভারতে বা ঘানাতে যেখানে যেখানে বললেন আর কি, মানে সেই জায়গাগুলোতে কেমন অবস্থা, বা তাদেরকে আসলে কি পড়ালেন? সো আমি ভারতে হচ্ছে মাস্টার্স ইন ইমার্জেন্সি মেডিসিন একটা কোর্স আছে, ওটা আমি ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছিলাম বছরখানেক। আমি আসলে একটা গ্লোবাল ইমার্জেন্সি মেডিসিন ফেলোশিপ করেছিলাম ওখানে। সিমিলারলি ইথিওপিয়ার একটা রেসিডেন্সি প্রোগ্রামে কিছুটা ভিজিটিং ফ্যাকাল্টি কাজ করেছিল। আর উগান্ডাতে যেটা হয়েছিল, উগান্ডা ইউকে হেলথ অ্যালায়েন্স বলতে একটা অ্যালায়েন্স, এটা মিনিস্ট্রি টু মিনিস্ট্রি লেভেল, ইউকের হেলথ মিনিস্ট্রি এবং উগান্ডার হেলথ মিনিস্ট্রির একটা কম্বিনেশন। ওখানে অনেক কিছুই মেইনলি মাদার অ্যান্ড বেবি কেয়ার দিয়ে শুরু হয়েছিল, কিন্তু পরে এটা এক্সপ্যান্ড করতে করতে ক্রিটিক্যাল কেয়ার এবং রিসেন্টলি ইমার্জেন্সি কেয়ার নিয়েও হয়েছে। এগুলো মেইনলি আমাদের কাজ ছিল হচ্ছে, মাস্টার্স ইন ইমার্জেন্সি মেডিসিন ইন্ডিয়ার প্রোগ্রামটাতে বেসিক যে কোনো রেসিডেন্সি প্রোগ্রামের টিচিং যেটা। আর উগান্ডা এবং ইথিওপিয়ার ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে আমরা ওখানে এক্সট্রা কিছু যদি থাকে, এবং ওদের মানে ওনারা যখন আমাদেরকে ইনভাইট করতো, ইনভাইটেশনে যদি আমরা স্পেসিফিক্যালি কিছু পড়ানোর থাকতো, ওগুলো নিয়ে আমরা কাজ করেছি। ফার্স্ট ডিফারেন্স হচ্ছে যে অ্যাকচুয়ালি এই দেশগুলোতে একটা ইমার্জেন্সি মেডিসিন ট্রেনিং প্রোগ্রাম আছে। আচ্ছা আচ্ছা। যেটা হচ্ছে আমাদের দেশের নাই। আমাদের দেশে তো এখন ইমার্জেন্সি মেডিসিন খুবই অদ্ভুতভাবে এখনো মানে সাউথ এশিয়ার লাস্ট কান্ট্রি যেখানে আমাদের স্পেশালিটি রেকগনিশন হয়েছে জাস্ট এই কয়েকদিন আগেই। এই দিক থেকে আমরা একেবারে লোয়েস্ট ক্যাটাগরিতে। জি, মানে ইভেন নেপালে 2013-14 এর দিকে স্পেশালিটি রেকগনিশন এবং ট্রেনিং মনে হয় 2020-এর দিকে শুরু হয়েছে। ভুটানেও এখন স্পেশালিটি রেকগনিশন অনেক আগে হয়েছে 2009-এ, কিন্তু স্পেশালিস্ট হওয়া শুরু হয়েছে রিসেন্টলি 2022। বাংলাদেশে এটার আগ্রহ কেমন বেড়েছে, মানে এটি কোর্স খোলার পরে কতজন করে বের হবে? আমি এখনো 100% শিওর না, যেহেতু এটা ফার্স্ট টাইম কোর্সের অ্যাক্রেডিটেশন হচ্ছে। প্রথমবার তো আসলে ডিরেক্টলি ফেজ বিতে যাবেন এবং ওভাবে যেটা হবে। সো কয়জন স্পেসিফিক্যালি নেওয়া হচ্ছে আমি 100% শিওর না, কিন্তু ওভার টাইম তো অবভিয়াসলি এটা যে কোনো মানে অনেকটা। কিন্তু এই যে ওসেক তৈরি করা হয়েছে কিন্তু অনেক বছর হলো, প্রায় 3-4 বছর তো হবে, ঠিক জানি না, কিন্তু এটা হওয়ার পরে জনবল ছাড়া মানে এটাকে গতি দেবার মতো কিছু কি পেয়েছেন, টের পান? নতুন শুরু হওয়ার পরে যে কোনো ওসেক কিন্তু খুবই ভালো ফাংশন করে 1-2 বছর কিছুদিন, এবং প্রবলেমটা হয়ে যায় হচ্ছে, আর আমরা যখন কোভিডের সময় একটা ভালো অনেক কিছুই ছিল যেগুলো একটা খুব ভালো ইনপুট পেয়েছিল, একটা ভালো ফান্ডিং এসেছিল, যেটার কারণে তখন অনেক কিছুই চালু হয়েছিল। হ্যাঁ, কিন্তু ওটা আসলে ধরে রাখাটা ডিফিকাল্ট হচ্ছে। কক্সবাজার মেডিকেলের এক্সাম্পলটা আমি সবসময় দিয়েছি, ওখানে আসলে এনজিও ফান্ডিংটা চলে যাওয়ার পরে এটা কিন্তু ওনাদের স্ট্রাগল হচ্ছে একই লেভেলের ইমার্জেন্সি কেয়ারটা দিতে। ওসেকের ক্ষেত্রে আসলে একই, কারণ দেখা যাচ্ছে কি যে আমরা এখন অর্থোপেডিক ডিপার্টমেন্টে যদি আমরা একজন ডাক্তারকে, 1 বা 2জন ডাক্তারকে ওসেকে রাখি যে অর্থোপেডিক ইনজুরিগুলো দেখার জন্য, দেখা যায় তাদের ওয়ার্ডেও দেখা লাগছে। ট্রু। হ্যাঁ, সো আমাদের আসলে তাকে ফ্রি করে রাখা হয় না, তাকে ফ্রি করে রাখা, শুধু ওসেকের জন্য ফ্রি করে রাখা হচ্ছে না। সো এটা একদিকে একটা প্রবলেম। তারপরে হচ্ছে স্পেশালিটি আনুপাতিক কিন্তু একটা ডিফারেন্স আছে। মেডিসিনের পেশেন্ট সাধারণত সবচেয়ে বেশি আসবে, মেডিকেল পেশেন্ট আমরা সবসময় হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, বিভিন্ন প্রবলেমের কারণে বারবার আসছে। তো এরকম যারা আসে তো তখন আপনার চিন্তা করতে হবে যে মেডিকেলের থাকা লাগবে 5-6 জন, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বা সার্জারি হয়তো বা 2জন হলেই হবে, পিডিয়াট্রিক্সের বেশ কয়েকজন লাগবে, আবার পিডিয়াট্রিক্স সার্জারির হয়তো বা একদম 1জন হলেই কাভার করলেই হবে। সো এইটা আসলে লোকাল এক একটা হসপিটালেরই একটা আইডিয়া থাকা উচিত যে কীরকম।
আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা এখানে ভুল হবে, এটা এক্সপেক্টেড, একটা নতুন কনসেপ্ট বাংলাদেশে, এটা হবে, এটা চপিং অ্যান্ড চেঞ্জিং করতে হবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হতে হবে যে, এবং অন্য একটা দেশের সিস্টেম এসে কিন্তু আসলে কাট পেস্ট হয় না। এবং আমার মনে হয়েছিল যে স্পেশালিটি না হওয়া পর্যন্ত ওসেক ইজ এ ভেরি ভেরি গুড আইডিয়া। মানে অ্যাটলিস্ট একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে বেশ কয়েকজন স্পেশালিটি আছে এবং একটা কাজ হবে। ওই অরিজিনাল সিস্টেমে রিভার্টটা হয়ে যাচ্ছে খুব ফ্রিকুয়েন্টলি। চট্টগ্রাম মেডিকেল কলেজে একটু টাইম নিয়ে দেখে এসেছিলাম, দেখা গেল যে ওনাদের বেশ ভালো একটা সাপোর্টিং স্ট্রাকচার ছিল, কিন্তু ওই স্পেশালিটি পাওয়া যাচ্ছিল না, এবং মোর স্পেসিফিক্যালি কনসালটেন্ট লেভেল ইয়ার ফান্ডিং হয়নি। সো এটা তো আসলে খুব জরুরি যে খুবই জরুরি। একজন জুনিয়র ডাক্তার এরকম একটা ইমার্জেন্সি পেশেন্টের যদি সে ডিসিশন মেক করতে হয়, তার আসলে একজন কনসালটেন্ট সাপোর্টটা তার লাগবে। অনেক সময় হয়তো বা ডিসিশন নেওয়া আপনার মানে বাইরের হসপিটালগুলোতে মানে যেটা বলা হয় যে 50% পর্যন্ত গুরুত্ব দেওয়া হয় যে ইমার্জেন্সি বিভাগ কত বেশি শক্তিশালী হবে, সেটা আসলে কেমন, মানে এই বিভাগটাকে কত ওয়েল ইকুইপড করা হয়, অন্যান্য বিভাগের থেকে এটার গুরুত্ব কত বেশি আসলে দেয় আর কি? সো আমি অ্যাকচুয়ালি আমি 8 বছর আগে ডাক্তার হই। সো আমার ওভার মাই লাইফ টাইম আমি অ্যাকচুয়ালি দেখেছি যে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ইম্পর্টেন্সটা কতটা বেড়েছে। আমি ইউকের এক্সাম্পল দিচ্ছি, অন্যান্য দেশেও নিশ্চয়ই সত্য, বাট আমার এখনো মনে আছে একটা টাইম ছিল যখন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ছিল হচ্ছে জাস্ট ওয়ান ডিপার্টমেন্ট অফ মেনি। এবার এখন এটাকে অ্যাটলিস্ট ইউকেতে হাইয়েস্ট প্রায়োরিটি, ইমার্জেন্সি কেয়ার হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। আমাদের বেশ অনেক সাপোর্ট আছে আমাদের সবচেয়ে বেশি ডাক্তার থাকে অন্য কোনো ডিপার্টমেন্টের চেয়ে। ওভার নাইট বলেন, ওভার দ্য ডে টাইম বলেন, আমাদের কনসালটেন্টরা সবচেয়ে বেশি হ্যান্ডস অন থাকে। যেটা বললাম যে আমার ডিপার্টমেন্টের কনসালটেন্ট রাত 3টা পর্যন্ত থাকছে, অন্য ডিপার্টমেন্টের কিন্তু কনসালটেন্টরা রাতে থাকে না, অন কল আছে কিন্তু কেউ রাতে রেসিডেন্ট হসপিটালে নাই, আইসিইউতে হয়তো আছে, বাট সাধারণত নার্সের অনেক বেশি নার্সিং। আমাদের ওয়ার্ডগুলো হয়তো বা 40 বেডের ওয়ার্ডে হয়তো বা 3-4 জন নার্স থাকে, একটা সাধারণ ওয়ার্ডের কথা বলছি। কিন্তু আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কিন্তু আমরা প্রতি 6 পেশেন্টেই একজন নার্স হচ্ছে সাধারণ পেশেন্টের জন্য। আবার আরো একটা ঝামেলা হচ্ছে যে বাংলাদেশে জরুরি বিভাগে সেবা দিতে গিয়ে চিকিৎসকরা তো একটা তোপের মধ্যে থাকে আর কি। জি, অ্যাবসলিউটলি। সেটা ঢাকার বাইরে তো আরো বেশি থাকে, ঢাকায় থাকে, মানে এটিও আসলে মানে ওই যে মৃত্যু বাড়ার ক্ষেত্রে ভূমিকা রাখে কিনা? এক্স্যাক্টলি, না এটা তো অবশ্যই। দেখেন একজন ডাক্তার হিসেবে আমার সেই মানে সেটা তো আপনাদেরকে কখনো চিন্তা করতে হয় না। না, এক্স্যাক্টলি না। আর যদি হয়েও থাকে অনেক সময় ভায়োলেন্ট পেশেন্ট হয়, আমার একটা সিকিউরিটি সিস্টেম আছে, সিকিউরিটি সার্ভিস আছে, এবং আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে আমাদেরকে মানে কিছু যদি হয়েও থাকে, এটা এক হচ্ছে আমাদেরকে ইনিশিয়ালি প্রোটেকশন দেওয়া হবে, আর যদি খুব খারাপ কিছু হয়ে যায় এটার একটা ফলো আপ আমরা করতে পারবো, পুলিশ কেস হতে পারে, হতে পারে। তো বাংলাদেশের ক্ষেত্রে আসলে যেটা হয়ে গেছে, আপনি একজন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এটা আসলে একটা বড় প্রবলেমের সিমটম, যেটা আমি বলবো যে আসলে এটা আমাদের একটা বড় প্রবলেম। বড় প্রবলেমটা হচ্ছে যে আমাদের পেশেন্ট এবং হেলথ কেয়ার কমিউনিটির মধ্যে একটা ট্রাস্ট ব্রোকেন হয়ে গেছে। এখান থেকে মেইন প্রবলেমটা এটা। এরপরে যেটা হয়, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কিন্তু ভুল হবে, ভুল না, মাঝে মাঝে একদম সবকিছু 100% করলেও পেশেন্ট মারা যাবে। জিনিসটাই তো মানে এটা তো সব র্যাপিড, পেশেন্ট আসছে একদম মুমূর্ষু অবস্থায়, তখন অধিকাংশ পেশেন্ট র্যাপিড টেস্টেই তো বলি যে তার ভুলের সংখ্যা কত, কারণ সেটা র্যাপিড। সো এটা র্যাপিড, যে কোনো কিছুতেই ভুল হতে পারে। সো এখন আমি যদি স্নেক বাইট বলছি, সরি, ধরেন অর্গানোফসফেট পয়জনিং, কীটনাশক খেয়ে চলে এসেছে, এই টাইপের একটা পেশেন্টকে তো আমার 150টা ইনজেকশন দিতেই হবে, স্বাভাবিক। এখন যদি এটা এমন হয় যে আমার ফ্যামিলিকে 150টা ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে, এই একটা আমার উপর হামলা হয়ে যাচ্ছে, এই টাইপের যদি ব্যাপারটা হয়ে যায়, এটা আসলে কিন্তু খুবই প্রবলেম্যাটিক। মানে ওই সেফটি এবং সিকিউরিটিটা কীভাবে এনশিওর করতে হবে, কীভাবে এই ট্রাস্টটা রিবিল্ড করতে হবে, এটা নিয়ে আসলে চিন্তা করা উচিত। আরেকটি বিষয় জানতে চাই যে আপনি যেটা বললেন যে র্যাপিড ক্ষেত্রে ভুল হয়, এটারও কি কোনো গবেষণা আছে যে এটা কতদূর পর্যন্ত অ্যালাউ করা যায়? যেমন আমরা আইসিইউতে মৃত্যুর পরিসংখ্যান জানি, মানে জরুরি বিভাগের ক্ষেত্রে এরকম কোনো গবেষণা আছে কিনা? একটা গবেষণা আছে যে আমরা যে পেশেন্টগুলোকে ভর্তি করি, যে আমরা যে ইনিশিয়াল ডায়াগনোসিসটা করি জরুরি বিভাগে কোনো ইনভেস্টিগেশন বা এর আগে, এর সাথে ফাইনাল ডায়াগনোসিসের মিল মনে হয় 40-60, মানে আমরা 40% টাইম ভুল করছি ডায়াগনোসিস। আচ্ছা, ভুল বা এক্স্যাক্টটা আমরা ধরতে পারছেন। হ্যাঁ, সো এটা তো কোয়াইট সিগনিফিকেন্ট, আমি এখন বলতে হবে কোয়াইট সিগনিফিকেন্ট। আমি একটা ফার্স্ট ওয়ার্ল্ড এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ল্ড যেখানে আমার অনেক কিছু আছে, দেখার সুযোগ আছে, সেখানেও আমাদের 40-50%-এর মতো ভুল হচ্ছে, বা কমপ্লিট ডায়াগনোসিস আমি পাচ্ছি না, মানে শতকরা। হ্যাঁ, মানে যেগুলো ভর্তি হওয়া পেশেন্টের কথা বলছি। অথবা এমন হতে পারে যে অনেকগুলো কেসে হচ্ছে আমি একটা ডায়াগনোস করি, তখন এডিশনাল এক প্রবলেম তো হয় না, পেশেন্টের তো মাল্টিপল প্রবলেমস হয় বটে। সো আমি একটু জানতে চাই যে এই যে আমরা রিদওয়ান স্যারের সাথে আপনার বাবা, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তার এত আগে কিভাবে মনে হলো মানে তার ছেলেকে ইমার্জেন্সি মেডিসিন পড়াবে, এটা আপনার কাছে কিভাবে ঢুকলো? নিশ্চয়ই
স্যার তো এই সিদ্ধান্তের সঙ্গে হয়তো ছিলেন, আমি জানি না। হ্যাঁ, এটা আসলে অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং। আমার ফ্যামিলিতে তেমন চাপাচাপি কখনোই ছিল না। আমার মাও একজন ডাক্তার। আমার মা লাস্টে অ্যাকচুয়ালি আমার এখনো মনে আছে, মেডিকেল পড়তে যাবো তখন আমাকে বলেছিল যে দেখো, তোমার কিন্তু কোনো চাপ নিতে হবে না, লাইফটা ইজ নট ইজি, তুমি যদি না চাও ইটস ফাইন। মানে উনার হয়তো মনে হয়েছিল যে আমি কি কোনো চাপ ফিল করছি কিনা, কিন্তু এটা আমার একদম স্বেচ্ছাই আমি ডাক্তার হই। ইমার্জেন্সি মেডিসিন ইন্টারেস্ট আসলে শুরু হয় থার্ড ইয়ারে আমার একটা ইমার্জেন্সি মেডিসিন প্লেসমেন্ট ছিল একটা হসপিটালে। আমার এখন মনে আছে ওখান থেকে আমার ইন্টারেস্টটা আসে। ওটা যখন ফ্যামিলিতে ডিসকাস করি তখন বেশ অ্যাপ্রিশিয়েট করা হয়, একটু মজাও করা হয় যে দেখো তোমাকে কিন্তু সারা জীবন ইএমও বলা হবে। একটা মজার ছলেও ছিল, কিন্তু বলা হয়েছে যে না, হ্যাঁ সমস্যা নেই, অবশ্যই তুমি করতে পারো। এবং আমার বাবার তখন যেটা মনে হচ্ছিল যে দেখো, এটা বাংলাদেশে এস্টাবলিশ না, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্পেশালিটি, এবং আমাদের মতো দেশের জন্য আমাদের যতটুকু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় ফর এক্সাম্পল, আমাদের যতটা আমাদের ইয়াং পেশেন্টের মধ্যে যেরকম হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়, এটা একদম প্রুভেন। বাংলাদেশ ইজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমাদের এটা খুব হাই 30s 40s পেশেন্টদের মধ্যে হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, এটা খুব হাই। সো আমাদের যে একটা সিগনিফিক্যান্ট ইমার্জেন্সি বার্ডেন আছে, এইটার উপর যদি তুমি কিছুও করতে পারো, ইট উইল বি ভেরি গুড। তুমি যদি দেশের জন্য কিছু করতে চাও, দিস উইল বি দ্য স্পেশালিটি দ্যাট উইল মেক দ্য মোস্ট ডিফারেন্স। সো প্লাস আমারও মনে হচ্ছে, আমি যখন একজন 18-19 বছরের ছেলে যখন বা মেয়ে যদি ডাক্তারি পড়তে যায়, তাকে যদি জিজ্ঞেস করে তুমি কি করতে চাও, তো আমি মানুষের ভালোর জন্যই করতে চাই। আমি দেখলাম ইমার্জেন্সি মেডিসিন হচ্ছে যে একটা পেশেন্টের সবচেয়ে ওয়ার্স্ট ক্রিটিক্যাল টাইম, ওই টাইমে খুব শর্ট টাইমে কিছু একটা করা যায়। হ্যাঁ, একটা অ্যাসমা পেশেন্ট আসে, একদম নিঃশ্বাস নিতে পারছে না, অক্সিজেন স্যাচুরেশন, অনেক সময় জাস্ট কিছুটা নেবুলাইজার দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে, অনেক সময় আরেকটু বেশি লাগছে, কিন্তু হচ্ছে এমন অনেক পেশেন্ট আছে। আমি এখনো মানে স্পেশালি বাচ্চা পেশেন্টগুলো আমি কখনোই ভুলতে পারি না, যে একদম গ্যাসপিং পেশেন্ট আসছে, তাকে নেবুলাইজার দিলাম, অক্সিজেন দিলাম, 2-3 ঘন্টা পর বাসায় চলে গেল। এই যে এটা স্যাটিসফ্যাকশনটা, বা এই যে ফ্যামিলির যে খুশি, মানে এই যে চিকিৎসকদের ক্ষেত্রে যেটি বলা হয় যে মানুষের মৃত্যুর হাত থেকে তাকে ফেরানোর একজন মানুষ, কিন্তু আপনি যেটা বলছিলেন যে ওই যে ইনস্ট্যান্ট একটা মানুষ দেখতে পেল যে একটা রেডিক্যাল চেঞ্জ, তিনি বাঁচারই কথা ছিল না, বেঁচে গেল। মানে বাংলাদেশে যেমন একটু চিকিৎসক রোগীর মধ্যে একটা কিন্তু অন্য লেভেলের সম্পর্ক তৈরিও হয়, সেটি দেশের বাইরেও আসলে কেমন হয়? অবশ্যই হয়, এটা হয় অনেক সময়। এবং মানে বেশ কয়েকবার পেশেন্টের কাছে আমরা কার্ড পেয়েছি, বা চকলেট মাঝে মাঝেই আমাদেরকে গিফট করে দেওয়া হয়। হ্যাঁ, তো যেটা হয় যে এটা হয়। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে একটা প্রবলেম হচ্ছে যে পার্সোনাল লেভেলের রিলেশনশিপগুলো হয় না, কারণ আমরা তো আসলে খুব লম্বা টাইম রাশে থাকা, এক্স্যাক্টলি তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, এই কারণে হয় না। অন্যান্য ডিপার্টমেন্ট অবশ্যই আমি দেখেছি যে অনেক সময় একটা ফ্রেন্ডস লেভেলেও চলে যায়। আমি একটু অন্য বিষয়ে জানতে চাই যে আপনি যেটি বলছিলেন যে একটা এক্সপোজার, বা আপনি যে সারা পৃথিবীতে ঘুরছেন, পাশাপাশি ঘুরে বেড়ান, এই জায়গাগুলো ঘুরতে গেলেও কি আপনার মাথায় থাকে কিনা যে আমি একটু ইমার্জেন্সি বিভাগটা দেখে আসবো? আসলে কেমন জানি না, সবসময় মানে বেড়ানো তো অবভিয়াসলি বিভিন্ন জায়গা দেখার জন্য, কিন্তু কখনোই যদি আমার সুযোগ হয় একটা হসপিটাল দেখা বা একটা ডিপার্টমেন্ট দেখা, কিভাবে চলছে এগুলো দেখা, এবং যদি কোনো লোকালের সাথে কথা হয়, একটা কনভারসেশন আমার খুব কমন হচ্ছে এখানে, আপনাদের হেলথ কেয়ার সিস্টেম কেমন, কিভাবে হচ্ছে, কেমনে ম্যানেজ হচ্ছে, ইমার্জেন্সি কীরকম হয়, এই জিনিসগুলো। আর যদি কোনো ডাক্তারের সাথে কখনো দেখা হয়ে যায়, তাহলে তো এটা অবভিয়াসলি যেটা হয় যে খুব প্ল্যান করে না গেলে ডিপার্টমেন্ট দেখা ডিফিকাল্ট। আপনি যেহেতু কুইন্সে গেছেন, আপনি জানেন যে পরিচিত ইয়ে করে, এবং যেহেতু একটু অনেক সময় কিছু প্রোটোকল এবং প্রসিজার থাকে দেখা, সো ওটা ছাড়া অনেক সময় ডিফিকাল্ট। তাছাড়া যেহেতু আমরা অনেক সময় বিভিন্ন লেভেলে কথা হয়, মানে কিন্তু কত জায়গায় দেখলেন, মানে এরকম ভ্রমণ করতে গিয়ে হয়তো দেখে ফেললেন বা দেখার সুযোগ হলো? 4-5টা জায়গায় তো হবেই মিনিমাম, এর চেয়ে বেশি। কোন কোন দেশে কি দেখলেন? তো কয়েকটা আছে একদম প্রত্যন্ত এলাকায়, যেমন নামিবিয়ার একটা খুবই প্রত্যন্ত একটা এলাকা আছে, সো একদম বতসোয়ানা, এটা একটা পৃথিবীর একমাত্র কোয়াড্রি বর্ডার বলে, 4টা বর্ডার, জাম্বিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, নামিবিয়া একসাথে এসে লাগে। আসলে 4টা একসাথে না, একটু এদিক ওদিক আছে, বাট বলা হয় আর কি। তো ওই নামিবিয়ার ওই জায়গাটা যেহেতু পুরো রেস্ট অফ দ্য কান্ট্রি থেকে পুরো সেপারেট, ওখানে গিয়েছিলাম জাস্ট দেখার জন্য, এবং ওটা একটু মজার ছিল যে ওই জায়গাটাতে আসলে গিয়ে দেখলাম যে ওই দিনের জন্য আসলে আমি একমাত্র ডাক্তার ওখানে, ওটা কমপ্লিটলি নার্স লেড, 4-5জন নার্স মিলে ওই হসপিটালটা চালাচ্ছে, মানে হেলথ সিস্টেম আছে। হ্যাঁ, আমাদের কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ, আমাদের কিন্তু প্রচুর ডাক্তার আছে, স্পেশালি আফ্রিকায় যখন আমরা কন্ট্রিবিউট করছি, আমরা যেটা বুঝলাম যে ওনাদের কিন্তু ডাক্তার সংকটটা খুবই অ্যাকিউট, মানে অ্যানেস্থেশিয়া দেওয়ার। মানে জাম্বিয়াতে একটা প্রোগ্রাম আছে যে ব্রিটিশ ডাক্তাররা গিয়ে ট্রেনিং করায়,
অ্যানেস্থেসিয়া ট্রেনিং ওরা নার্সদের করাচ্ছে, কারণ ওদের ডাক্তার এতই শর্ট যে একজন অ্যানেস্থেটিস্ট দেখা যায় 7-8টা কেস একসাথে চলছে। সো নার্সদের যদি ট্রেনিং দিয়ে দেয়, উনি জাস্ট ওভারঅল ইয়েতে থাকে। এখানে কিন্তু আমরা উই আর ডুইং মাচ বেটার ইন টার্মস অফ অনেক, আমি বললাম না অনেক দেশ থেকে আমাদের ডক্টর পেশেন্ট রেশিও বাজে, কিন্তু এই কেসে আমাদের ভালো। সেই প্রসঙ্গে আসবো আমরা, আরও একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার রাইক হৃদয়ন, আপনি বলছিলেন বিরতির আগে যে আমরা একদিক থেকে ভালো যে আমাদের ডাক্তারের সংখ্যা বেশি, আবার এটাও তো ঠিক। আপনার বাবার সঙ্গে বহুবার এই বিষয়ে কথা হয়েছে যে আমাদের ডাক্তাররা যেভাবে তৈরি হচ্ছে আর সেটি আমাদের জন্য খুব লজ্জারও কোনো কোনো ক্ষেত্রে আর কি। অনেক বাজে অবস্থা, এবং মেডিকেল কলেজগুলো বন্ধ হতে শুরু করেছে, বন্ধ করে দেয়া হচ্ছে। কোনোটা তো ইন্সপেকশনে আটকে গেছে, ডেট চাইলে দিচ্ছে না। আমরা বিএমডিসির প্রেসিডেন্টের সাথে রিসেন্ট কথা বললাম যে মেডিকেল কলেজকে বলা হচ্ছে যে আমরা ইন্সপেকশনে আসব, তিনি ঘুরাচ্ছেন, ডেট দিতে ভয় পাচ্ছেন। মানে তাহলে এটা কন্ট্রাডিক্ট করে কিনা যে আমাদের সংখ্যায় অনেক ডাক্তার কিন্তু ডাক্তাররা? অবশ্যই সংখ্যায় বেশি, মানে যে মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি তো একই শব্দ না, ভিন্নতা আছেই। এবং এখানে আসলে আমাদের মনে হয় যে মূল ফারাকটা হয়ে গিয়েছে। এবং ওভারঅল ট্রেনিং সিস্টেমটাই পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং একটু বেটার, যেহেতু ঢুকা একটু কঠিন। ওটা যেটা হয় যে একটা অটোমেটিক মানে সিলেকশন প্রসেসের ব্যাপার হয়ে যায়, যেহেতু ঢুকা কঠিন, ভালোরাই ঢুকে, ভালোরা যখন ঢুকে ভালো বের হয়েছে। ট্রেনিং ভিতরে যাই হোক, ওই পাশ দিয়ে একটু বেটার বের হয়ে আসে। কিন্তু আমাদের তো আসলে স্কুলের শিক্ষা যেভাবে বলি যে প্রাইমারি এডুকেশন সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ এসএসসি এইচএসসিতে কী হবে, ওটার আগে প্রাইমারিটা যদি ভালো না হয় তাহলে তো ওদিকে গিয়ে সিমিলারলি আমরা ডাক্তারি ক্ষেত্রে বলবো যে এমবিবিএস এডুকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ডাক্তার হওয়া তো এটা, এবং একটা লার্জ গ্রুপ অফ ডাক্তার কিন্তু এমবিবিএস থাকবেন, তাই না? তো এটা কিন্তু, এবং এটা কোনো ছোট ডিগ্রি হওয়ার কথা না, এটা একটা বড় ডিগ্রি। এটা আমাদের, সো এটা আমাদের একটা গর্বের বিষয়। 5 বছর, 6 বছর, 7 বছর অনেক সময় লেগে যায় একটা এত কঠিন একটা ডিগ্রি নেওয়া। এটা তো একটা কোয়ালিটি অ্যাসিওরেন্স থাকা উচিত ছিল আমাদের। আমি জানি যে করার চেষ্টা করা হয়, যেটা প্রবলেম হয়ে গেছে যে আসলে হঠাৎ করে একটা মাশরুম হয়ে অনেকগুলো মেডিকেল কলেজ হয়ে গেছে। এটা কোয়ালিটি অ্যাসিওরেন্স করা ডিফিকাল্ট। মানে এটা পৃথিবীতে এইভাবে মনে হয় এত বেশি হয় না, মানে দিয়ে দিলাম এত বেশি নেই, এত বেশি হয় না। এটা খুবই মানে অনেক বেশি হয়ে গেছে। আমি অন্য একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ থেকে এমবিবিএস করে ইউকেতে পড়ছেন, বিভিন্ন ডিগ্রি নিচ্ছেন, এটির বাইরেও আপনি যেভাবে একেবারে সরাসরি এমবিবিএস সেখানে শুরু করেছেন, এরকম সংখ্যা কেমন বাংলাদেশি চিকিৎসক? খুবই কম। ইউকেতে তো কমই, বাট ওভারঅল ইউরোপিয়ান অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে অনেক সময় মানুষ যায়, কিন্তু তাও স্টিল এখনও কম। আচ্ছা, কিন্তু বাংলাদেশ থেকে গিয়ে সেখানে আপনার বিশেষজ্ঞ হচ্ছেন, এই সংখ্যাটা কম্পারেটিভলি বেশি, তাদেরকে আপনারা পান কিনা? জি পাই। এই সংখ্যাটা কেমন ইংল্যান্ডে? বেশ ভালো। ইংল্যান্ডে তো এখন একটু জব স্কুইজ হয়ে যায়, লাস্ট 4 বছর বেশ একটা লার্জ গ্রুপ অফ বাংলাদেশি ডাক্তার আমরা পেয়েছি। মানে অ্যাট ওয়ান পয়েন্ট আমার মনে হয় জাস্ট প্রতি মাসেই শতখানেক জিএমসি রেজিস্ট্রেশন পাচ্ছিল, বা ইভেন মোর। সো সেটা আমরা পাই, এটা বেশ ভালো সংখ্যক। আমার মনে হয় পাকিস্তানি ইন্ডিয়ানদের পরেই আমরা হব থার্ড, বা হয়তো নাইজেরিয়ান। কিন্তু এখনো এই পথটা কি বন্ধ আছে নাকি? এই পথ কখনো বন্ধ হবে আপনার, যেহেতু একটা ওই সেই ক্যারিয়ারটাকে আপনি কিভাবে দেখেন? একজন যদি হয়তো সেখানে ডিগ্রি নিল, সে এসে আবার বাংলাদেশে সার্ভ করা, এরকমও তো হচ্ছে বোধহয়। হ্যাঁ, অবশ্যই হচ্ছে। এখন আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে একটা ডাক্তার একজন ইন্ডিভিজুয়ালও, যিনি বাংলাদেশে শিক্ষাটিকা নিয়ে বিদেশে গিয়ে সে সেটেল হতে চায়, একটা ফ্যামিলির করতে চায়, এটাকে আসলে আমরা কখনো খারাপভাবে দেখা উচিত না। হ্যাঁ, এটা এভরি পার্সন হ্যাজ দেয়ার ওন সিচুয়েশন, এবং এটা হবেই। সবাইকে যদি আমরা এক্সপেক্ট করি যে বাংলাদেশে ফিরে এসে কিছু একটা করতে হবে, এটা আই থিঙ্ক ইজ একটা সেটা না, মানে কিন্তু এই যে যারা যেতে পারছে, মানে মনে করেন আপনি বাংলাদেশ থেকে পড়াশোনা না করে সেখান থেকেই কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটালে কাজ করছেন, কিন্তু এও তো ঠিক যে আপনাকে না বললেও তো আপনি দেশের জন্য কিছু করতে চান, এবং করা হয়ে যায়। তো সেক্ষেত্রে এই স্রোতটা কত বাড়ছে, এবং এই স্রোতের পেছনে এটিও একটি কারণ কিনা যে বাংলাদেশে তিনি পোস্ট গ্র্যাজুয়েশন হয়তো সেইভাবে শিখতে পারছেন না, বা এখানে একটা তার জ্ঞানার্জনের ক্ষুধা যত বেশি সেটি বাংলাদেশ মিট আপ করতে পারছে না। কারণগুলো কি? আমরা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে তারা যাক। এটা মাল্টিফ্যাক্টোরিয়াল, অবভিয়াসলি। একটা বড় ফ্যাক্টর আমি যদি বলি, মানে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে আপনার রেসিডেন্ট লেভেলে স্যালারিটা কোথায়। আপনি যদি চিন্তা করতে থাকেন, একজন রেসিডেন্ট কিন্তু 28, 29, 30, 35 পর্যন্ত এরকম এজ গ্রুপের একজন, যাদের ফ্যামিলি আছে, যাদের আছে, একটা ভালো স্যালারি দরকার।
এই ক্ষেত্রে ইউকে অ্যাকচুয়ালি ইভেন ইউএস এর চেয়েও বেটার সিচুয়েশন, যে আমাদের রেসিডেন্ট স্যালারিগুলো বেশ ভালো, মানে ট্রেনিং প্রোগ্রামগুলো অনেক লম্বা, বাট ট্রেনিং প্রোগ্রামে উই আর পেইড মাচ বেটার। অবশ্যই ইউএসএ যখন কনসালটেন্ট লেভেলে চলে যায়, ইটস এ ডিফারেন্ট বল গেম, ইউএস বা অস্ট্রেলিয়া যদি আমরা বলি। বাট ইউকেতে একটা বড় মাইগ্রেশন ওপেন হওয়া লাস্ট 4-5 বছরে ছিল, এটা একটা বড় কারণ এই যে বাংলাদেশের তুলনায়। অবশ্যই ইউকেতে কিন্তু এটা খুবই যে ভালো স্যালারি, তারা ওখানে কিন্তু আমাদের স্ট্রাইক হচ্ছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে ওটার স্যালারি ইরোশনের ব্যাপার কথা বলে। বাট বাংলাদেশ থেকে যাওয়ার পর এটা আসলে বেশ সিগনিফিকেন্ট, এবং স্পেশালি যে লন্ডনের বাইরে থাকে, অন্য কোনো শহরে থাকে, এটা বেশ ইটস গুড এনাফ টু মেনটেন একটা ফ্যামিলি লাইফ মেনটেন করেছে। এটা কিন্তু একটা আমার মনে হয় একটা বড় ফ্যাক্টর, যে আমি ট্রেনিংয়ের টাইমটাতেও আমার একটা মোটামুটি একটা লাইফ আছে, হ্যাঁ, যেখানে আমরা এইখানে বাংলাদেশে ট্রেনিং হচ্ছে, কিন্তু ট্রেনিংয়ের লাইফটা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে এবং আমাদের আপনার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড অধ্যাপক সৈয়দ আতিকুল হক, উনি একবার বলছিলেন যে মানে আমরা বিক্ষিপ্তভাবে অনেক কিছু দিতে চাচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে, কিন্তু সেটা একটা ম্যাশ আপ করার একটা ব্যাপার আসলে পৃথিবীতে আছে, যে আমরা হচ্ছে নিচ্ছি কম, কিন্তু পুরো জিনিসটাই এমনভাবে নিচ্ছি যে তার জীবনের জন্য, রোগীদের জন্য, সবার জন্য উপকারী হচ্ছে। ব্যাপারটা আসলে এরকম কিনা কিছুটা কিছুটা হ্যাঁ, অবশ্যই ওরকম। বাট মানে এটা আমি যেটা বললাম, যে আসলে যেহেতু একটা ওভারঅল সিস্টেমের পার্ট হয়ে গেছে জিনিসটা, এটা একজন স্পেসিফিক ডাক্তার ধরে আসলে কারেকশনটা ওভাবে হবে না, এটা একটা সিস্টেমিক চেঞ্জ দরকার যেটা। এবং আমি যেটা বললাম যে অলমোস্ট অলওয়েজ দেখেন, হোম ইজ হোম। সো আমরা নিজের মানে নারীর টানটা কিন্তু নর্মাল, এটা মানুষ বাংলাদেশ যখন একজন ছাড়ছে, ইট ইজ বিকজ ওখানে বেটার। হোমের তো কোনো বিকল্পই হয় না। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। ডাক্তার রাইক রিদওয়ান, এই এত কিছুর মধ্যে এই যে যেটি বলছিলাম যে নিজের দেশের জন্য কিছু করা, মানে এই করার ক্ষুধা তো অবশ্যই কাজ করে, মানে এটি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় বা কিভাবে পারা যায়, বা রাষ্ট্র এই মানুষগুলোকে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে কিভাবে অর্গানাইজ করছে, যেটি পিএইচ এর মাধ্যমে একটা বেজ লাইন তৈরি হয়েছে। হ্যাঁ জি, এটা অ্যাকচুয়ালি ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। এখন পর্যন্ত যেটা হয় যে এটা আমরা ডেভেলপমেন্ট সেক্টরেও দেখি বা অন্যান্য সেক্টরেও দেখি, যে যখন মানুষ নিজ থেকে করতে চায় তখন কাজ ভালো হয়, বা যেটা হয় যে একটা সমন্বয়হীনতা আছে। তো দেখা যাচ্ছে ধরেন আমি একটা ইমার্জেন্সি কোর্স চালালাম, আরেকজন একটা চালালো, এবং দেখা গেল 4-5টা এরকম ছড়িয়ে ছিটিয়ে হয়ে গেল। ওরা যেটা যদি এখন রাষ্ট্রীয় লেভেলে হয়, যে আমাদের এতগুলো স্পেশালিস্ট এতগুলো দেশে আছে, আমরা এটাকে একটা মিনিস্ট্রি লেভেল বা ইউনিভার্সিটি যেহেতু কয়েকটা আছে এখন আমাদের, মানে মেডিকেল ইউনিভার্সিটিগুলো বা মেডিকেল কলেজগুলো, ওই লেভেলে যদি একটা নিয়ে আসে একটা পার্টনারশিপ স্টাইলে, যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে ইউগান্ডা ইউকে হেলথ অ্যালায়েন্স ফর এক্সাম্পল, ওরা একটা মিনিস্ট্রি লেভেলে অ্যালায়েন্স করে ফেলেছে, যেখানে বাংলাদেশের সাথে কম হচ্ছে। হ্যাঁ, সো এটা গভর্নমেন্ট হতে পারে, পার্সন টু পার্সন, P2P হতে পারে, সমস্যা নেই, বাট ইভেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপও হতে পারে। কিন্তু এই যে একটা আমাদের একটা বড় একটা মানে একাডেমিক ফোর্স আমাদের দেশের বাইরে আছে, যারা কন্ট্রিবিউট করতে কিন্তু হাংরি, অনেকে করছে না কারণ সে জানে না কোথায় কি করতে হবে। এটা যদি একটা সমন্বয় করে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়, ওই সমন্বয়টা কি পিএইচ এ করার চেষ্টা করতেছে? হ্যাঁ, পিএইচ তো অবশ্যই করার চেষ্টা করছে, কিন্তু এটা পিএইচ এর কাজটা তো স্টিল একটা প্রাইভেট উদ্যোগ। ইটস গুড, সরকারকে উদ্যোগটার ফ্যাসিলিটিসটা নিতে হবে আর কি। আমার মনে হয় সরকার, মানে এটা অবশ্যই সরকারের ইচ্ছা যদি নিতে চায় কিনা, কিন্তু আমার মনে হয় সরকার নিলে এটা অনেক বেটার হবে রাদার দেন এরকম প্রাইভেট কাজগুলো। যেটা বললাম যে প্রাইভেট ইন্ডিভিজুয়ালদের সাথে আমরা কাজ করবে গভর্নমেন্ট, কিন্তু এটা যদি সরকারিভাবে করা হয়, ফর এক্সাম্পল আমি একটা কোর্স এখন করতে চাই, আমি এখন যেটা হবে, আমি রিচ আউট করলাম পিএইচ এর কাছে, পিএইচ এখন আমার জন্য বিভিন্ন কয়েকটা ডিপার্টমেন্টে কাজ করলো, হয়ে গেল। অপরদিকে এটা যদি গভর্নমেন্ট লেভেলে হতো, যে অলরেডি একটা এস্টাবলিশ সিস্টেম আছে, তখন হচ্ছে গভর্নমেন্ট থেকে অন্যান্য সব মেডিকেল কলেজ বা মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। তখন আমরা বছরে স্পেসিফিক এই টাইম এরকম একটা হবে, এই সময় এরকম কয়েকজন আসবে, এই কাজ আগিয়ে হতে পারতো আর কি, অনেক এগিয়ে যায়। হ্যাঁ, 24 পরবর্তী বাংলাদেশে তো অনেক পরিবর্তন আমরা শুনলাম, পরিবর্তন যেভাবে হওয়ার কথা ছিল সেটি নিয়ে অনেক কোয়েশ্চেন আছে। আপনি কি মনে করেন যে হেলথ সিস্টেমে কোনো পরিবর্তন আসবে, এরকম কোনো আশা দেখেন? আশা তো থাকতে হবে, আশা না থাকলে তো আসলে আমরা কিছুই করতে পারবো না। কিছুটা অবশ্যই অনেক কিছু অনেক স্লো হয়েছে, অনেক কিছু আমাদের আশার লেভেলে হয়নি।
এটা দুইভাবেই হতে পারে, হয়তো আমি একটু বেশি আশা করেছিলাম পাইনি, এটা একটা পর্যায়ে। আরেকটা হচ্ছে যে রিয়ালিটিতে কতটুকু আশা করেছিলাম, কতটুকু পাওয়া যাবে কিনা। অনেক কিছুই খুব ভালো হয়েছে, অনেক কিছু তেমন হয়নি। হেলথ সিস্টেমটার ফিউচার নিয়ে আমি আশাবাদী, কিছুটা আশাবাদী, এবং কিছুটা না বেশ আশাবাদী। আশাবাদী হওয়ার মেইন কারণ হচ্ছে যে, যেটা বললাম, যে আমাদের কিন্তু একটা লার্জ গ্রুপ অফ ভেরি ট্যালেন্টেড এবং হার্ড ওয়ার্কিং ডক্টর কমিউনিটি আছে, যারা অনেক কিছু করতে চায়, দেশে বিদেশে দুদিকেই। দেশেও অনেকে আছে, দেশে অনেকে অনেক একাডেমিক কাজ করছে যেটা অ্যাকচুয়ালি বিয়ন্ড দেয়ার নর্মাল টাইম। ওই টাইমে উনি চেম্বার করতে পারলে উনি ইনকাম অনেক বেশি হতো। সো এইরকম একটা স্যাক্রিফিশিয়াল সোসাইটি, যেখানে মানুষ নিজের দিয়ে কিছু করতে চায়, এটা কিন্তু কোয়াইট রেয়ার। এবং এই জিনিসটা যেহেতু আছে, আমার মনে হয় হবে। জাস্ট জিনিসটা হয়তো স্লো হতে পারে, ফাস্ট হতে পারে, কিন্তু স্লোলি আমার মনে হয় যেটা হবে। আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই যে আমরা কোভিড সময়ে দেখেছি যে অধ্যাপক হৃদয়ানুর রহমান, আপনার বাবা, প্রচণ্ড মাত্রায় মানে কাজের সঙ্গে গাইডলাইন তৈরি করা, একই সাথে গণমাধ্যমে কথা বলা, এগুলো নিয়েই ছিল। মানে আপনার বাবার যে এই এত সুনাম বা এই বাংলাদেশের হেলথ সিস্টেমকে তৈরি করবার ক্ষেত্রে, গবেষণামুখী করবার ক্ষেত্রে যা কিছু উনি করে গেছেন, মানে ওই ফিল্ডটা আপনাকে কতটা তাড়িত করে, যে মানে ওই জায়গাটায় যাওয়া বা দেশের জন্য যে অনেক করতে হবে, সেই মানে তাড়াটা কেমন ফিল করেন? অত ফিল করি না, কারণটা বলি। ওই লেভেলে যাওয়া আমার মনে হয় আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, এটা মানে কিছু মানুষ থাকে একটু ইউনিক, উনি বেশ ইউনিক ছিল এই ব্যাপারে, এবং এভাবে হাতে গোনা কয়েকজন আছে ওরকম। কিন্তু আমার মনে হয় না এটা ওই লেভেলে আমার যাওয়া পসিবল। আমি এখনো দেশে থাকি না, আমি অন্য জায়গায় কাজ করছি, ওই ইয়েটা নেই। একটা বয়স ইনফ্লুয়েন্সের একটা গ্যাপ আছে, যেখানে এটা হবে না আমার মনে হয়। আমার যেটা করার ইচ্ছা, সেটা আসলে ওই তারাটা আমার নিজ থেকেই। এখন আমার বাবা যদি এটা নাও করে থাকতেন, আমার এই তারাটা থাকতো। আমার বাবা যেহেতু একটা অন্য লেভেলে পৌঁছে গেছে, এর মানে এই না যে আমার ওই লেভেলেই যেতে হবে। আমি আমার পক্ষ থেকে, আমার সিচুয়েশন থেকে, আমার অবস্থা থেকে আমি যতটুকু করতে পারবো, আমি এটা আমার সর্বোচ্চ আমার চেষ্টা করতে চাই। এটাই আমার ইচ্ছা, এবং এটা আমি যতদূর করতে পারবো আমার চেষ্টা থাকবে। মানে ইমার্জেন্সি মেডিসিন নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা কি ভাবেন বাংলাদেশকে ঘিরে? অবশ্যই, মানে আমার আইডিয়াল লাইফ হচ্ছে যে আমি আমাদের বাংলাদেশে ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিটি হিসেবে রেকগনিশন পাবো, ওটা রিসেন্টলি পেয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার জন্য বলবো যে এটা একটা স্টার্ট। আমার আইডিয়া হচ্ছে যে, দেখেন, আমাদের অনেক চিকিৎসা আছে যেগুলো আমরা বিদেশে যেতে পারি, কিন্তু ইমার্জেন্সিটাতে ওই সময় কিন্তু আমাদের কিছু করার নেই। আমি চাই যে আমাদের উপজেলা লেভেল পর্যন্ত আমাদের ওয়ার্কিং ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থাকবে। মানুষ মারা যাবে, এটা গিভেন, কিন্তু আমরা এটা চাই যে কোনো ব্যক্তি যেন কখনো চিকিৎসার অভাবে মারা না যায়, বা চিকিৎসার, এবং কোনো ডাক্তার যেন রিসোর্সের অভাবে চিকিৎসা দিতে না পারে, এই অবস্থাটা না হয়। একটা বেসিক লেভেল ইমার্জেন্সি দেওয়ার জন্য অনেক বেশি রিসোর্স কিন্তু লাগে না। সো আমরা চাই যে অ্যাটলিস্ট বেসিক ইমার্জেন্সি কেয়ারটা যদি আমরা দিতে পারি, অ্যাডভান্স ইমার্জেন্সি কেয়ার আমি যাচ্ছি না, আমি বেসিক ইমার্জেন্সি কেয়ার যদি আমি দিতে পারি উপজেলা, জেলা, মেডিকেল কলেজ লেভেলে, এটা রিগার্ডলেস অফ কোন সোসাইটির কোথায় আছে, এটা যদি আমরা করতে পারি, এটাই হচ্ছে আমার এইম ইন লাইফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা জরুরি বিভাগ নিয়ে দেশ এবং বিদেশের পরিস্থিতি আসলে জানছিলাম। বাংলাদেশের ক্যাপাসিটি অনেক বেশি তৈরি হয়েছে, যেই ইকুইপমেন্টসগুলো দরকার বা যেই ফ্যাসিলিটিস দরকার, সেটি যে অনেক বেশি পৃথিবীর বাইরে থেকে নিয়ে আসতে হবে, যেটির অভাবে জরুরি বিভাগ চলছে না, ব্যাপারটা এরকম না। কিন্তু ব্যবস্থাপনাগত আরও যোগ্যতা যদি বাংলাদেশের বাড়ে, রাষ্ট্র যদি জরুরি বিভাগগুলোকে নিয়ে আরও বেশি খুব সিরিয়াসলি চিন্তা করে, আমার মনে হয় যে বাংলাদেশের এই চিকিৎসক, এই নার্স, এই লজিস্টিক দিয়েই আরও বেশি সংখ্যক মানুষকে দ্রুততম সময়ের মধ্যে অন্তত তৎক্ষণাৎ বাঁচানো সম্ভব। তো আমরা আশা করছি আগামীর দিন বদলে যাবে, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।